নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পুঁই মাচা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। সহায় হরি চাটুর্যের উঠোনে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকে এই ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি খেন্তি সব কোথায় গেল ওরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করে কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে কহিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি জানো না কিছু, নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘড়ি করবি গো, তোমাকে এক ঘড়ি করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে কথা হচ্ছিল, তোমাদের আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না গো। মেয়ের হইয়া আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উৎসর্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে কেউ যেতে দেবে না। যাও, ভালোই হয়েছে, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি গিয়ে উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলিনি, না জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছি, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তো আর এমন কি কঠিন কথা? হ্যাঁ, আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো তো 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেরালে কি হবে, লোকের চোখ নেই। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাবো পাত্র ঠিক করতে? হ্যাঁ, সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন।
কিন্তু খিড়কির দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এইসব কি রে খেন্তিবা, এইসব কোথা থেকে আনলি? ও, এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো হলদে এবং মোটা। চেহারা দেখিয়া মনে হয় কাহারো পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটোর মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ অগোছলো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর, শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ওজনের, 2 পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে একত্র করে আটকানো। তিনটার বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নাম বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেলিয়া ধরিল, বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবা কাছে আর দিনকার 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, নিয়ে যা, আহা কি অমৃতই না তোমার জন্য এনেছি তারা। পাকা পুঁইটাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি এখন আগাছা উঠিয়ে নিয়ে এসছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করতে হলো না। যত পাথুরে বোকা সব মূর্তি আসে আমার ঘাড়ি। থারি মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ি বাইরে পা দেবে না, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে পা দিও না কোথাও। লজ্জা করে না এই পাড়া ওই পাড়া করে ঘুরে বেড়াতে? বিয়ে হলে তো 4 ছেলের মা হতি, খাওয়ার নামেই তো আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর কোথায় করে বেড়াচ্ছেন কোথাকার রস, আরেকজন করে বেড়াচ্ছেন কোথাকার রস, কোথার ছাই পাশ। হেল এসব হেল। মেয়েটি শান্ত, অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। বৈশাখের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা যা তোরা দি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরে ফেলে দিয়াই তো, যা। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং যদি খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়েটি অত বোঝা আঁকড়াইতে পারিল না, এদিক ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে তো, সে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং। বৈশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললেন, না না, নিয়ে যা নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা যা, তুই যা, দূর করে বনে দিয়ায়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যত সাধের জিনিসই হোক, দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময়
খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠোন এবং খিড়কি দোরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারের ছাই গাদায় ফেলিয়া দিয়াছি। উঁচো চুংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের ওপর তাহার যে মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আর একটি চচ্চড়ি দিন? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এবং আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত স্বরে বলিলেন, এইসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জেস, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, রাম বলো। 6-7 পুরুষ, ভগ্ন, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি ধাক্কা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কি শুনি? 13 আর 16 তফাৎ কিসের? আর সে 13 হোক আর 16 হোক আর 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তো তোমার হিসেব, তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেলে তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো এরকম উচ্চুকু করা মেয়ে। আশীর্বাদ হয়ে যাওয়া, ও তো বিয়ে হয়ে যাওয়া, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ কিন্তু মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাঁত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো শিগগির। পাত্র রাজপুত্র না হলেও কি পাত্র মেলে না? গরিব মানুষ দিয়ে থুতে পারবে না বলে সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ রেজিস্টার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাগান বাড়ির পুকুর শুনলাম এবার নাকি 20 বিঘা জমিতে অমন 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হয়। 2 ভাইয়ের অভাবটা কি? ইতিহাসটা হইতেছে মণি গায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তার কারণ নির্দেশ করিতে যাওয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এই গুজব সে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টের পক্ষে রটনা মাত্র। যাহা হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এইরকম পাত্রে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব মনোপুত করার না হওয়ায় সহায় হরি এই সম্বন্ধ নিজেই ভাঙিয়া দেন। দিন 2 পরের কথা। সকালবেলা উঠিয়া সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেইটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কেন যেন চাহিয়া দেখিলেন। পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন
এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটি লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছে। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবি না, তুমি আমাদের নবান্নটা মেয়েকে ইতুর ঘাটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাদিকে এক জায়গায় শ্যাওড়া বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকাল এক প্রকার লতা পাতা ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল থেকে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, ও খুড়িমা, খুড়িমা, ওই যে দেখো কি কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছে, কে যেন কি করিতেছে। দুর্গার কথার পরেই সেটি বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেইখানে কিছুক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করলেন। তার খানিকক্ষণ যাইতে না যাইতেই বনের মধ্যে পুনরায় খুব খুব আওয়াজ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছুটা বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন এবং মেয়েকে বলিলেন, এখনো নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা যাই, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়গুড়ি সৌহৎসাহে 15-16 সের এক ভারী মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে কথা ঠাকুর, তোমার বাদ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বারোজপুতার বনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হইয়া বলিলেন, আমি না, আমি কখনো না, এই তো আমি। সহায়হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যা কথাগুলোও তো আর এখন বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মাকে ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে খুব খুব করে আওয়াজ হচ্ছে। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ করে দিলে। ওই যে খানিক দূরে দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই পরকাল নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছা করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায়হরি হাত নাড়িয়া বরজপোতায় তার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতকগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জোগাইল না এবং কথিত উক্তিগুলোর মধ্যে কোনো ঔবাপর্য সম্বন্ধে খুঁজিয়া পাওয়াও গেল না। আধা ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার চাহিয়া নিরীহভাবে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, এই খেন্তি, এইদিকে একবার আয় তো শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন,
এই মেটি আলু তো আর দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশ বাগানের দিকে চাহিল। তারপর তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল, কিন্তু মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া স্বরে বলিলেন, কিরে, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, তোমার পিঠে আমি আস্ত চেলা কাঠ ভাঙবো, তবে ছাড়বো। বরজ পোতার বনে গিয়েছো মেটে আলু চুরি করতে, সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছো কোন কালে? এই এক গলা বিজন বনে, তার মধ্যে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে তুমি পরের আলু নিয়ে এলে তুলে। যদি গোসাইরা চৌকিদার দিত, তবে তোমায় ধরিয়ে দিত। তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? হ্যাঁ, আমার জোটে খাবো না হয় জোটে না খাবো না, তা বলে পরের জিনিসে হাত? এই মেয়ে নিয়ে কি করি? এই মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি হাতে মাখা খেন্তি মাকে আসিয়া বলিল, মা, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথর কুচি এবং কন্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ কেবল বর্তমানে একটি মাত্র শীর্ণকায় পুঁই গাছের চারা কাপড়ের ফালির গ্রন্থি বন্ধনে বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলো আপাতত তার বড় মেয়ে মস্তিষ্কে এর মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলো এখনো বাহির হয়ে নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই গাছের ডাটা পোতে? এখন পুঁই গাছের চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন তো জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একখানা ভাঙা জুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জের বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলিল, ও খেন্তি মা, হ্যাঁ গো, এই সকালে উঠে জামাটা গায়ে দিতে হয় তো, দেখ দেখি কি শীত। আচ্ছা বাবা, দিচ্ছি। কই শীত তেমন তো? হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বাহির হইয়া গেল। ভাবিতে ভাবিতে বলে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই। খেন্তির মুখ এমন সুস্থির হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বছর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের একটি 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার যে রিপু হইয়াছে এবং সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এইসব খোঁজ সহায় হরি কখনো রাখতেন না। জামাটির বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়া ময়দা গুলে গুড় দিয়ে চটকাইতেছিলেন। একটি ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলা পাতা পাতিয়া 1 মালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে বনবাদারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত বা সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া এবং শুদ্ধ কাপড় পরাইয়া বর্তমান পদে নিযুক্ত হইয়াছে।
ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতটা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুলের 5টি দ্বারা বিশেষ মুদ্রা রচনা করিয়া দিয়া এইটুকু সেটুকু রাধার প্রসারিত হাতের ওপর দিলেন। মেজমে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। কেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এই সময় খাইতে যাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি দেখি নিয়ে আয় আর খেন্তি, ওই নারকেল মালাটা ওরে তোর জন্য রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের মালাখানা যাতে ফুটো নাই সেইখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজমে পুটি বলিল, জ্যাঠাইমার অনেকখানি দুধ আছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এই বেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল সুরেশ কাকাকে আর ওই পাড়ার তিনু কাকাকে, ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুখ তুতি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা কেটে দিলে, ওমা কেমন এক ধরা ধরা গন্ধ। আর মার পিঠেতে কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মায়ের চোখের দিকে চাহিয়া জিজ্ঞেস করিল, মা নারকেল কোড়া একটু দেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়লে কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিলে সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না, সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক টুকরো পাতা নিয়ে বস, দেখি গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাবটা মনোপুত হল না, তাহা তার মুখে দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা বর্দি পিঠেই খাক, ভালোবাসি তো, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরে ছোট মেয়ে রাধা আর খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন যে সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরো খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে মা, ওই যে তুমি কেমন ফ্যানিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুল্লি তুলিতে তুলিতে
সস্নেহে তার শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্ম বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষের বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহরে অঞ্চলে বাড়ি, সিলেট চুন ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এইরকম পাত্র হঠাৎ মেলাও এক দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পাছে খেন্তির মনে কষ্ট হয়। এই জন্য বরণের সময় তিনি খেন্তির সপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলো যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছল নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। মেয়েটিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপারে ঠান্ডিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না জান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলায় উঠোনে মাচায় রৌদ্র দেওয়া আম সত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হুহু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই, যে কোথাও হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনতার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে বলিবে, মা, একটা কথা বলবো, ওই কোনটা একটু ছিঁড়ে একটুখানি। 1 বছরের ওপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিল। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, তুমি ধরে রাখো, ওই রকমই হবে দাদা, আমাদের অবস্থায় লোকের হচ্ছে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তাল পাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল? সহায় হরি হুকাটায় 5-6 টান দিয়ে কাশতে কাশতে বলল, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল বলে, ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভাড়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতো চাল, আবাতে ঘরের মতো খাই আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতেই পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কয়েক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম,
বেটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি প্রাচীন অভিজাতদের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই তালায় আমার দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তার ওখানে ফেলে রেখে এলো। আমার না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি। না না, এমনি চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ি চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছিলেন যে এইরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকরির পিঠার জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করছিলেন। পুটি আর রাধা উনানের পাশে আগুন পোহাইতেছে। রাধা বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, এত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে কি নুন দিতে হয় না? ও মা, ও মা দেখো, রাধার দোলাই কেমন দুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে বস না, আগুনের খাড়ি গিয়ে বসলে ওই আগুন পোহানো হয় না, এদিকে আয়। গোলা তৈরি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠা আছে পিঠা টোপরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও প্রথম পিঠাখানা, কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা চাসনি, রাধাকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রহিয়াছে। পুটি আর রাধা খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতার খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠাখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ছুড়িয়া ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশ বনে নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি এবং রাধা ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেমন নেবুর চারা তুলে এনেছিলে সেইখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করিয়া শব্দ করিতেছিল। তাহার স্বরটা ক্রমেই যেন তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের একটি কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটির মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে।
বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলো মচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।